আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিরস টিউটোরিয়াল। আজকে এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সপ্তম অধ্যায়ে আমাদের রয়েছে রাসায়নিক বিক্রিয়া, আর এই অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো রয়েছে। প্রথমে আমরা দেখি পদার্থের পরিবর্তন। আসলে পদার্থের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার দিক, জারণ সংখ্যা, জারণ বিজারণ বিক্রিয়া, লাস-আর্তেলিয়ার নীতি, তারপরে বিভিন্ন ধরনের বিক্রিয়া। তাহলে আমরা এই টপিকগুলো ধাপে ধাপে আজকে শেষ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের রয়েছে পদার্থের পরিবর্তন। আচ্ছা, কোনো কিছু পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে যাওয়া, তাই তো? তাহলে এখানে পদার্থের পরিবর্তন মানে হচ্ছে পদার্থের মধ্যে কিসে এক রূপ থেকে আরেক রূপে পদার্থের যে পরিবর্তন, সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। আর পদার্থের পরিবর্তন কয়ভাবে ঘটে? দুইভাবে। পদার্থের পরিবর্তন একটা হচ্ছে ভৌত, আরেকটা হচ্ছে রাসায়নিক। এখন ভৌত পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তন কি? ভৌত পরিবর্তন হচ্ছে যদি কোনো পদার্থের পরিবর্তনের ফলে তার রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, মানে জিনিসটা পরিবর্তন হবে, বাহ্যিকভাবে পরিবর্তন হবে, কিন্তু তার ভেতরে যা আছে তাই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থে রূপান্তরিত হবে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারলাম ভৌত পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তন কি। এরপরে আসি, যেমন ভৌত পরিবর্তনের মধ্যে কি হতে পারে? কয়লা। এখন আমরা যদি কয়লাকে ভাঙি, এই কয়লাকে ভাঙলে কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি কয়লার মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটে, সেটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। আবার অন্যভাবে যদি পানি, এখন এই পানিকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি কি পাবো? হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো। তাহলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর যেটাকে ভাঙলে ওই পদার্থটি ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে আশা করি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন বোঝা গেল। এরপর আসি রাসায়নিক বিক্রিয়ার দিক। যে কোনো ধরনের বিক্রিয়া দুইটি দিক থাকতে পারে, একটা হচ্ছে সম্মুখ, আরেকটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে সম্মুখমুখী যেগুলো বিক্রিয়া, সেগুলো হচ্ছে একটা হচ্ছে একমুখী, যেটা উৎপাদ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে না। যেমন দেখো, এই বিক্রিয়াটার মধ্যে এটা কিন্তু একমুখী বিক্রিয়া। কেন একমুখী? কারণ এই যৌগটাকে ভাঙলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উড়ে চলে যাবে, এটাকে আমরা পুনরায় এই ক্যালসিয়াম কার্বনেট রূপে আবার ফিরে পেতে পারবো না। এই কারণে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন এই বিক্রিয়াটা কিন্তু চাইলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে পারে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে।
এই কারণে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। আর এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। তো আশা করি একমুখী এবং দ্বিমুখী বিক্রিয়া নিয়ে কারো কোনো সমস্যা নেই। আজকে আমার এই ক্লাসটা কারা করতে পারবে? যারা কখনো এই সপ্তম অধ্যায় পড়েনি তারাও এই ক্লাসটি করতে পারবে, এবং যারা আগে করেছে তারাও এই ক্লাসটি করতে পারবে। আমি এমনভাবে করাবো যেন আগে না করলেও আমার এই ক্লাসটা করার মাধ্যমে সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমার সাথে করতে থাকো। তাহলে আমাদের দুইটা টপিক ক্লিয়ার হয়ে গেল। তাহলে দুইটা টপিক কি কি বললাম? একটা হচ্ছে পদার্থের পরিবর্তন কি ধরনের পরিবর্তন হয়, এক হচ্ছে ভৌত পরিবর্তন, আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে তার বাহ্যিক পরিবর্তন হয় কিন্তু ওই পদার্থটি ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ বা মৌলের সৃষ্টি হয়। তারপর রাসায়নিক বিক্রিয়ার দিক একমুখী এবং উভমুখী। একমুখী বিক্রিয়া হচ্ছে যেগুলো হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ থেকে আর বিক্রিয়কে পরিণত হতে পারে না, সেগুলো হচ্ছে একমুখী। আর যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত করা যায়, সেগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে এবার আমরা চলে আসি জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা বের করার জন্য আমাদের কিছু কমন কয়েকটা মৌলের জারণ সংখ্যা অবশ্যই মুখস্থ থাকতে হবে। যেমন সোডিয়াম, সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। তারপরে ক্লোরিন, ক্লোরিনের জারণ সংখ্যা -1। হাইড্রোজেন এর জারণ সংখ্যা +1। অক্সিজেন এর জারণ সংখ্যা হচ্ছে -2। এরপরে আরো কিছু আছে। যেমন যৌগমূলক SO4 এর জারণ মান হচ্ছে -2। NH4 প্লাস এ হচ্ছে +1। পটাশিয়াম +1, ক্যালসিয়াম +2, ম্যাগনেসিয়াম +2। তো আমাদের মোটামুটি এই কয়টা জারণ মান অবশ্যই মুখস্থ থাকতে হবে। সোডিয়াম +1, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। আর কিছু যৌগমূলক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবারে আমরা চলে আসি জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। এগুলো তো জারণ সংখ্যা নির্ণয়ের জন্য এই মানগুলো আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এবার চলে আসি জারণ মান নির্ণয়। ধরি সালফিউরিক অ্যাসিডে বলে দিল সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের, এখানে কেন্দ্রীয় মৌলটা কোনটা? সালফার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? তাহলে এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের ধরে নিতে হবে, ধরি সালফারের জারণ মান x। আমরা ধরে নিলাম সালফারের জারণ মান কত? x। এখন হাইড্রোজেনের জারণ মান কত? আমরা একটু আগে দেখলাম +1। হাইড্রোজেন কয়টা রয়েছে? 2টা। তাহলে +1 এর সাথে কত গুণ করব? 2 প্লাস সালফারের জারণ মান কত? আমরা কত ধরেছি? x প্লাস
অক্সিজেনের জারণ মান কত? আমরা একটু আগে দেখলাম অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কিন্তু -2 অক্সিজেন কয়টা রয়েছে? 4টা, এই কারণে গুণ করব 4 দ্বারা, সমান, আর টোটাল জারণ মান সবসময় 0 হয়। এখান থেকে বা এটা গুণ করলে কত হয়? +2 প্লাস এক্স প্লাস, আচ্ছা এখানে আছে মাইনাস, তাহলে -8, তাহলে এখানে কি হবে? -8 সমান 0, বা x সমান ওই পাশে চলে গেল +8, আর 2টা ওই পাশে চলে গেলে -2, তাহলে +6। এটা হচ্ছে আমাদের এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে কেন্দ্রীয় মৌল অর্থাৎ সালফারের জারণ মান। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। এরপরে তোমরা ভিডিওটা পজ করে এখানে ক্রোমিয়ামের জারণ মানটা বের করো তো। আচ্ছা, বের করার পরে তাহলে আমার সাথে মিলাও। ধরি ক্রোমিয়াম এর জারণ মান সমান x। আমরা যেই মৌলটা বের করতে বলবে সেটাকে ধরে নিব x। এরপরে পটাশিয়াম, পটাশিয়ামের জারণ মান কত? +1, কয়টা রয়েছে? 2টা, প্লাস ক্রোমিয়ামের জারণ মান বের করব, ধরে নিয়েছি কত? x, প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2, কয়টা রয়েছে? 7, সমান 0, বা +2 প্লাস x -14 ইকুয়াল 0, বা x সমান ওই পাশে চলে গেলে +14 -2 সমান 12। ও দুঃখিত, এখানে কিন্তু ক্রোমিয়াম কয়টা রয়েছে? 2টা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরও মাথায় থাকে না। তাহলে এখানে 2x, এখানেও 2 হবে, তাহলে হ্যাঁ ওইটা তো ঠিক ছিল, 14 -2, আর এখানে হচ্ছে 2x, তাহলে x সমান কত হবে? 12/2 সমান 6। এটা হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো এগুলো তোমাদের হোমওয়ার্ক। তো আশা করি আগেরগুলো যেভাবে করানো হয়েছে ঠিক একইভাবে যেটা বের করতে হবে সেটাকে ধরে নিবে x, তারপরে জারণ মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, আশা করি নিজেরাই করতে পারবে। তাহলে আমাদের জারণ সংখ্যাও শেষ হয়ে গেল। এবার আসি জারণ বিজারণ বিক্রিয়া। এবার আমরা কি করব? জারণ বিজারণ বিক্রিয়া।
তোমাদের রসায়নে যদি সবচেয়ে সহজ এবং ছোট অধ্যায় থাকে তাহলে সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসে এবং এই অধ্যায়টা একদম সহজ। তো আমার সাথে করতে থাকো, আশা করি কখনোই কঠিন লাগবে না। তাহলে আমরা এবার চলে আসি জারণ বিজারণ বিক্রিয়া। এখন বলো, জারণ বিজারণ বিক্রিয়া কি একসাথে আলাদাভাবে ঘটে নাকি একই সাথে ঘটে? অবশ্যই কিন্তু একই সাথে ঘটে। এ কারণে আমরা যখন বিক্রিয়া লিখি তখন বলি জারণ অর্ধ বিক্রিয়া অথবা বিজারণ অর্ধ বিক্রিয়া। তো দেখো, জারণ বিজারণ বিক্রিয়া করার আগে কয়েকটা লাইন খুব মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, দেখো 1 নম্বর পয়েন্ট লিখবা, প্লাস বাড়লে, আচ্ছা তার আগে লিখো জারণ মানে ছারণ, জারণ মানে ছারণ, এগুলো একদম মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। জারণ মানে ছারণ, যত উপরে উঠবা, যত ক্লাসে পড়ো না কেন, এই জিনিসটা সবসময় লাগবেই, যে জারণ মানে ছারণ। এখন কিসের ছারণ? অবশ্যই কি ইলেকট্রনের ছারণ, ইলেকট্রন ত্যাগ। তাহলে জারণ মানে ছারণ, জারণ মানে ছারণ। বিজারণ মানে তার উল্টো, তার মানে কি গ্রহণ। এখন এগুলো কি ইলেকট্রনের ছারণ, ইলেকট্রনের গ্রহণ, তাই না? এরপরে জারক নিজে বিজারিত হয়, জারক কি হয়? নিজে বিজারিত হয়, আর বিজারক নিজে জারিত হয়। একটা আরেকটার উল্টো না? বলতে পারো এরা পরোপকারী, মানে সে যা তার অন্যকে সাহায্য করে। তাহলে জারক কি করে? নিজে বিজারিত হয়, আর বিজারক নিজে জারিত হয়। ক্লিয়ার? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আর জারক নিজে বিজারিত হয়, বিজারক নিজে জারিত হয়। আরেকটা জিনিস মনে রাখতে পারো সহজভাবে বোঝার জন্য, প্লাস বাড়লে জারণ, প্লাস কমলে বিজারণ। এখন এটার মানে কি? প্লাস বাড়লে জারণ আর প্লাস কমলে বিজারণ, এটার মানে হচ্ছে তুমি দেখবা উৎপাদের জারণ মান এবং বিক্রিয়কের জারণ মানের সাথে তুলনা করে তুমি যদি দেখো উৎপাদের জারণ মান ছিল কম আর বিক্রিয়কের জারণ মান ছিল কম, কিন্তু উৎপাদের জারণ মান বেড়ে গেছে। জারণ মান বেড়ে যাওয়া মানে মানে প্লাসের সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা, আমি একটু পরে দেখাবো বিক্রিয়া সহ, তাহলে বুঝতে পারবা। তাও এই কয়টা লাইন একদম মাথায় সেট করে ফেলো, কারণ এগুলো আমরা যত উপরে উঠবো পরের ক্লাসে, এরপরে তোমরা এসএসসি পরীক্ষা তো দিবে, তারপরে এইচএসসি ওইখানেও পাবা। আরও বড় ক্লাসে যখন উঠবো তখনও এই জারণ বিজারণ, অক্সিডেশন, রিডাকশন, এগুলো বিক্রিয়া তোমরা অবশ্যই পাবো। তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা বিক্রিয়া দেখি যে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। আমি একটা বিক্রিয়া দেখিয়ে দেব। আশা করি এই বিক্রিয়াটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে যত ধরনের জারণ বিজারণ বিক্রিয়া আছে সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই বিক্রিয়াটা সবারই পরিচিত, এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা দেখি জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবা মুক্ত মূলের জারণ মান 0। কি মনে রাখবা? আমি লিখে দিই, মুক্ত
মুক্ত মৌলের জারণ মান কি হয়? শূন্য হয়। আসলে সিঙ্গেল জিনিসের কোথাও কোনো দাম নাই, সেটাই তার প্রমাণ। মৌল যেখানে সিঙ্গেল সেখানে তার জারণ মান শূন্য, এখানেও সিঙ্গেল, তার জারণ মান শূন্য। এবার আসি, শূন্য নিয়ে তোমাদের কোনো কাজ নেই, শূন্যের কাজ শেষ। এবার আমি শুরুতে লিখে দিলাম না, SO4 এর জারণ মান হচ্ছে -2। এখানেও SO4 আছে, এটাও -2। এখন আমাদের জারণ মান নির্ণয়ের শর্তটা কি ছিল? যে টোটালটা মিলে কি হতে হবে? শূন্য হতে হবে না? এখন এতটুকুর মান যদি -2 হয়, তাহলে এতটুকুর মান আমি কত বসালে টোটালটা 0 হবে? একটু চিন্তা করো তো, দেখো তো, এতটুকুর মান যদি আমি +2 বসাই, তাহলে কি টোটালটা 0 হচ্ছে না? তাহলে এতটুকুর মান কত? +2। আর এখানেও দেখো, এতটুকুর মান যদি -2 হয়, এখানে কত বসালে আমার মানটা, টোটাল মানটা 0 হবে? তাহলে এখানে যদি আমি +2 বসাই, তাহলে কিন্তু টোটাল মানটা 0 হচ্ছে। তাহলে এবার খেয়াল করো, আগে কিছুক্ষণ আগে আমি যে লিখলাম না, প্লাস বাড়লে জারণ, প্লাস কমলে বিজারণ, সেই জিনিসটা এখন খেয়াল করো। দেখো তো, হাইড্রোজেন +2 ছিল, আর এখানে 0 হয়ে গেছে। তো প্লাসের মান কমছে না বাড়ছে? দেখো, +2 ছিল, 0 হয়ে গেছে, প্লাসের মান কি এখানে কমছে না? +2 0, অবশ্যই কম। তাহলে প্লাসের মান কমলে কি লিখে দিয়েছিলাম? বিজারণ। আবার দেখো, এখানে জিঙ্ক, এটা আর একটু উপরে লেখা দরকার ছিল, এটা মুছে দিই। জিঙ্কের জারণ মান আগে ছিল 0, আর এখন হয়েছে কত? +2। দেখো, প্লাসের মান কি বাড়ছে না কমছে? প্লাসের মান অবশ্যই বেড়েছে, তাহলে বাড়লে কি জারণ। ক্লিয়ার এই বিক্রিয়াটা? আশা করি ক্লিয়ার। প্রথমে আমাদের যে বিক্রিয়া দেওয়া থাকবে, সেখানে জারণ মানগুলো বের করতে হবে। মুক্ত মৌলের জারণ মান সবসময় কি হয়? শূন্য হয়। এ কারণে জিঙ্কের জারণ মান শূন্য এবং হাইড্রোজেনের জারণ মানও শূন্য। এখন প্রশ্ন আসতে পারে যে মুক্ত মৌল মানে কি? মুক্ত মৌল মানে হচ্ছে যে মৌলগুলো অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন না করে। যেমন দেখো, এখানে কিন্তু হাইড্রোজেন রয়েছে, সালফার রয়েছে, অক্সিজেন রয়েছে। এখানে জিঙ্ক আছে, সালফার এবং অক্সিজেন রয়েছে। কিন্তু এখানে দেখো, হাইড্রোজেন ছাড়া কি অন্য কোনো মৌল রয়েছে? নাই। এখানে শুধু হাইড্রোজেন আছে, আর এখানে শুধু জিঙ্ক রয়েছে। এই কারণে এরা হচ্ছে মুক্ত মৌল। তাই মুক্ত মৌলের জারণ মান সবসময় কি হয় মনে রাখবা? শূন্য হয়। এবার দেখো, এবার আমাদের মনে রাখতে হবে যে জারণ মানে চারণ, আর বিজারণ মানে গ্রহণ। কিসের চারণ, কিসের গ্রহণ? ইলেকট্রনের। এবার দেখো, আমরা বিক্রিয়াটা লিখি। বিক্রিয়া কিভাবে লিখব? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। আমি কিন্তু শুরুতেই বলেছি যে জারণ বিজারণ একই সাথে ঘটে, এ কারণে অর্ধ বিক্রিয়া লিখতে হয়। তাহলে জারণ কোনটা? জিঙ্ক। জিঙ্কের জারণ মান ছিল 0। এর পরবর্তীতে জারণ মান কত হয়েছে? +2। জারণে কি হয়? ইলেকট্রন ছাড়ন হয়, তাই না? তাহলে কয়টা ইলেকট্রন ছেড়েছে বা ত্যাগ করেছে? 2টা। তাহলে -2e। আমরা আসলে জিনিসটা এটা বোঝালেও আমরা এইভাবে লিখতে পারবো না, কারণ হচ্ছে ইলেকট্রনের আগে কখনো মাইনাস দেওয়া যায় না। তাহলে আমরা এই -2টা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যায় না? জিনিসটা কিন্তু একই। দেখো, এটা জাস্ট এখানে ছিল, এখান থেকে আমি এ পাশে নিয়ে গেলাম। কেন? কারণ হচ্ছে ইলেকট্রনের আগে মাইনাস দেওয়া ঠিক না। এবার আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ
কোনটা? হাইড্রোজেন কয়টা ছিল? +2। কয়টা হয়েছে? 0। এখন বলো তো, ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে? অবশ্যই কি গ্রহণ করেছে না? ইলেকট্রন নিজে নেগেটিভ, তাই গ্রহণ করলে কি সংখ্যা কমে যায়। তাই কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? 2+, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখন এই জারণ বিজারণ বিক্রিয়াটা কিভাবে? এইখানকার 2e আর এইখানকার 2e, দুইটা যদি কাটা দিই তাহলে যা থাকে সেটা হচ্ছে আমাদের ওভারঅল বিক্রিয়া। Z10 প্লাস H2 2 প্লাস Z10 2 প্লাস প্লাস H2। এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরীক্ষায় অবশ্যই এই জারণ বিজারণ বিক্রিয়া আসবে এবং তখন তোমরা ঠিক এভাবেই আনসার করবা, এবং সাথে একটু ব্যাখ্যা অবশ্যই লাগবে। তো তোমরা যদি বিক্রিয়াটা করতে পারো, ব্যাখ্যা নিজে থেকেই দিতে পারবে। যেমন এই জারণ কিভাবে হলো, কারণ হচ্ছে এই জিঙ্ক ইলেকট্রন কি করেছে? ত্যাগ করেছে। ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে, এই কারণে জারণ। আর বিজারণ কেন হলো সেটা একটু ব্যাখ্যা করবা। কারণ হচ্ছে বিজারণ ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে H2 0-তে পরিণত হয়েছে, এই কারণে সে হচ্ছে বিজারণ। তারপরে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, ওই বিক্রিয়াটা তোমরা দেখিয়ে দিবে। আশা করি এই একটা বিক্রিয়া যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, বাকি সকল জারণ বিজারণ বিক্রিয়া তোমরা নিজেরাই করতে পারবা। এরপরে আসি সবচেয়ে মজার এবং সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে লা শাতিলিয়ার নীতি, যেটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে বা সঠিকভাবে বুঝতে পারে না, কিন্তু আমার সবচেয়ে পছন্দের টপিক এটা। তো আসো আমরা অত্যন্ত সহজভাবে কিভাবে মনে রাখা যায় সেটা দেখি। লা শাতিলিয়ার নীতি। এখন লা শাতিলিয়ার নীতির উপর 3টা জিনিস কাজ করে। কয়টা জিনিস? 3টা। কি কি? 3টা জিনিসের মধ্যে হচ্ছে তাপ, চাপ এবং কি ঘন মাত্রা। লা শাতিলিয়ার নীতির উপর এই 3টা জিনিস কাজ করে। আচ্ছা, এবার আমরা দেখি লা শাতিলিয়ার নীতিটা মূলত কি। আমি সংজ্ঞাটা লিখে দিই তোমাদের, পরীক্ষায় কিন্তু অবশ্যই সংজ্ঞা আসতে পারে এবং তোমরা এভাবে আনসার করবা। সেটা হচ্ছে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা, এই যে এই 3টা, যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন করা হয়
যেন তাপ চাপ ঘনমাত্রা তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লা-শাতিলার নীতির সংজ্ঞা। এবার আসো জিনিসটা আসলে কি বলছে। দেখো, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন, মানে বিক্রিয়ক এবং উৎপাদ দুইটি উভয় কি সমান অবস্থায় রয়েছে। সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ এবং ঘনমাত্রা এসবের কোনো একটা যদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান মানে কি, বিক্রিয়ক এবং উৎপাদ যেভাবে আছে তার অবস্থান হয় বাড়ানো হয় অথবা কমানো হয়। এভাবে এমনভাবে পরিবর্তন করা হয় যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়। মানে কি, এই যে তাপ চাপ ঘনমাত্রা এর প্রভাবটা যেন না থাকে, প্রশমিত হয়ে যায়। এইটাই হচ্ছে আমাদের লা-শাতিলিয়ার নীতি। দেখো কার্ভ দ্বারা বোঝাই। ধরো এটা বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, আর এটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে একটা বাড়ে এবং আরেকটা কমিয়ে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন করা হয় যেন এই তাপচাপ ঘনমাত্রার প্রভাবটা কি তাদের উপরে না থাকে। এটাই হচ্ছে আমাদের লা-শাতিলিয়ার নীতি। এবার আমাদের মূল আলোচনার বিষয়, পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষায় আসতে পারে লা-শাতিলিয়ার নীতির উপর তাপ চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, অথবা আলাদাভাবে আসতে পারে, যেমন লা-শাতিলিয়ার নীতির উপর তাপের প্রভাব ব্যাখ্যা করো, লা-শাতিলিয়ার নীতির উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো, এবং অথবা লা-শাতিলিয়ার নীতির উপর ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করো। এভাবে আমাদের আলাদা আলাদাও আসতে পারে বা ওভারঅল একসাথেও আসতে পারে। তাহলে আমরা দেখি, প্রথমে তাপের প্রভাবটা দেখি। তাপের প্রভাব। এখন তাপ মূলত কয় প্রকার? দুই প্রকার তাপের প্রভাব। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। এখন কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হতে পারে, আবার বাইরে থেকে তাপ দেওয়া প্রয়োজন হতে পারে। এখন সেটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে তাপোৎপাদী, আর একটা হচ্ছে তাপহারী। এখন এই জিনিসটা কিন্তু খুব মনোযোগ, বইয়ে সুন্দরভাবে লেখা আছে, কিন্তু বইটা অনেক সময় দেখা যায় ঠিকভাবে বোঝা যায় না। কিন্তু আমার এই শর্টটা যদি কেউ মনে রাখতে পারে, তাহলে তার জন্য এই জিনিসটা বোঝা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, ধরো এটা বোঝানোর জন্য একটা বাস্তব উদাহরণ দিই। তাপ উৎপাদীর ক্ষেত্রে ধরো তোমার কোথাও ব্যথা পাইলা। এখন কেউ একজন যদি তোমাকে আবার ব্যথা দিতে চায়, তাহলে সেটা কি তোমার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তো ঠিক একইভাবে তুমি কি করবা? তুমি যে তোমাকে ব্যথা দিতে চাইবে তার কাছ থেকে কি দূরে দূরে পালাবা না? ঠিক একইভাবে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সে কিন্তু নিজেই তাপ উৎপন্ন করে, তার কিন্তু তাপের প্রয়োজন নেই। এখন যদি তুমি তাকে তাপ দিতে চাও, তাহলে সে কিন্তু তার তাপের প্রয়োজন নেই। দেখো, তাপোৎপাদী বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই, তাপ বাড়ালে কি হবে? সে হ্যালো দিয়েছি, আমি ক্লাস নিতেছি।
দিছি, আমি ক্লাস নিতেছি। আচ্ছা দেখো, তাপোৎপাদী বিক্রিয়া যদি তাপ বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? ঠিক যেমন ভাবে তোমাকে যে ব্যথা দিতে চাইবে, তোমার ব্যথার জায়গায় যে ব্যথা দিতে চাইবে তার কাছ থেকে তুমি দৌড়ে পালাবে না, ঠিক বিক্রিয়াও ঠিক একইভাবে। বিক্রিয়ার কাজ হচ্ছে সামনের দিকে যাওয়া, কিন্তু সে সামনের দিকে না যে উল্টা দিকে চলে আসবে। মানে হচ্ছে বিক্রিয়া কি হবে? পশ্চাৎমুখী। আবার তাপ যদি কমানো হয়, তোমার ব্যথা, এখন ব্যথা, কেউ তোমাকে এটা আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যায় সহজভাবে, সেটা হচ্ছে ধরো তোমার অনেক গরম লাগতেছে, কেউ একজন তোমাকে আরো দেখা গেল কম্বল বা ল্যাপ গায়ে জড়িয়ে দিল, সেটা কিন্তু তোমার ভালো লাগবে না। আর ঠিক একইভাবে তোমার গরম লাগতেছে, কেউ তোমার তাপমাত্রা কমানোর জন্য ফ্যান অথবা দেখা গেল এসি এসি কিনে দিল, তাহলে কি খুব ভালো লাগবে না? খুশি হয়ে তার দিকে চলে যাবো না? ঠিক একইভাবে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো হলে বিক্রিয়া কি? সম্মুখমুখী। আশা করি এরপর থেকে এই লাল-সাতিলের নীতির উপর তাপের প্রভাব আর ভুল হবে না। এবার আসো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তাপহারী, সে হচ্ছে, হারি মানে অভাবী বলতে পারো। কিসের অভাব? তার তাপের অভাব, তার তাপের প্রয়োজন, বাইরে থেকে তাপ দিতে হয়, সে তাপ শোষণ করে। তাহলে তার যেহেতু প্রয়োজন, তোমার টাকা প্রয়োজন, কেউ তোমাকে টাকা দিতেছে, তোমার কিন্তু ভালো লাগবে, ওরও তাপ প্রয়োজন, ওকে তাপ দিতেছে, ওর ভালো লাগবে, তাই সে খুশিতে সামনের দিকে চলে যাবে। আবার তাপ যদি কমানো হয়, তুমি এমনি অভাবী, তোমার কাছে আরো কেউ ধার চাইলো, তাহলে কি তোমার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তাই কি তাপহারী বিক্রিয়ারও ভালো লাগে না, সে পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করে। আশা করি লাল-সাতিলের নীতির উপর তাপের প্রভাব খুব সুন্দরভাবে বোঝা গেল। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এভাবে, পরীক্ষা তো আর এইভাবে লিখবা না, পরীক্ষায় আমি জাস্ট বোঝার জন্য তোমাদের বুঝাইলাম। এখন পরীক্ষায় কিভাবে লিখবা? পরীক্ষায় লিখবা যে লাল-সাতিলের উপর তাপের প্রভাব, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হয় এবং তাপমাত্রা কমালে বিক্রিয়া সম্মুখমুখী হয়, এবং অপরদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হয় এবং তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়। তাহলে এই জিনিসটা বোঝা গেলে আমরা চলো পরের ধাপে আগাই। পরের ধাপে হচ্ছে লাল-সাতিলের নীতির উপর চাপের প্রভাব। লাল-সাতিলের নীতির উপর চাপের কি প্রভাব রয়েছে? একটা লাইন মনে রাখবা, বেশি মোল থেকে কম মোলের দিকে। এখানে এই কথার মানে কি? বেশি মোল থেকে কম মোলের দিকে। চলো আমরা দেখি এর মানে কি। দেখো, এটা আমি একটা বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়ায় মোল সংখ্যা হিসেব করো তো, 1 1 1। তাহলে টোটাল বিক্রিয়কে টোটাল মোল সংখ্যা কত আছে? 2। আর উৎপাদের টোটাল কত আছে? 1।
তাহলে আমি কি লিখেছি, বেশি মোল থেকে কম মোলের দিকে। বেশি মোল কোন দিকে আছে, বিক্রিয়কের দিকে, তাই না? কম মোল আছে উৎপাদের দিকে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সম্মুখমুখী। বুঝা গেল? আরেকটা উদাহরণ দেখো, PCl5, এটাকে এখানে মোল সংখ্যা 1, এখানে 1 1, তার মানে 2, বেশি থেকে কম, বেশি থেকে কম, তার মানে কি উল্টা দিকে যাচ্ছে, পশ্চাৎমুখী। এটা হচ্ছে আমাদের লা-শাতিলিয়ার নীতির উপর চাপের প্রভাব। এরপরে আরেকটা উদাহরণ দেখো, এগুলো সবগুলো কিন্তু উভমুখী বিক্রিয়া। দেখো 1 1, তার মানে 2, আর এখানে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে যাবে, আসলে এই বিক্রিয়াটা কোনো দিকে যাবে না, এই বিক্রিয়াটা কি স্টেবল থাকবে, কারণ দুই দিকে সমান রয়েছে। তো এই হচ্ছে আমাদের লা-শাতিলিয়ার নীতির উপর চাপের প্রভাব। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আসো লা-শাতিলিয়ার নীতির উপর ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা কি, এটা হচ্ছে যার ঘনমাত্রা বেশি থাকবে তার ঘনমাত্রাকে কমাতে হবে, এবং যার ঘনমাত্রা কম থাকবে তার ঘনমাত্রাকে কি করতে হবে, বাড়াতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে সাম্যাবস্থায় নিয়ে আসা। এজন্য ধরো বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে কি করতে হবে, তাকে কমাতে হবে। আর উৎপাদের ঘনমাত্রা যদি কম থাকে তাহলে উৎপাদের ঘনমাত্রাকে বাড়াতে হবে। তারপরে তারা কি সমানভাবে সাম্যাবস্থায় চলতে থাকবে। ঠিক একইভাবে যদি উৎপাদের ঘনমাত্রা কম থাকে তাহলে উৎপাদের ঘনমাত্রাটাকে বাড়াতে হবে, আর বিক্রিয়কের ঘনমাত্রা কম থাকলে তাকে যেটা কম থাকবে সেটা বাড়াতে হবে। আশা করি লা-শাতিলিয়ার নীতি খুব সুন্দরভাবে বোঝা গেল। তো পরীক্ষা যেভাবে আসুক সুন্দরভাবে আনসার করতে পারবে। এরপরে আসো বিভিন্ন ধরনের বিক্রিয়া। আমাদের রসায়নে বা ল্যাবরেটরিতে বিক্রিয়া করার সময় দেখা যায় বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন, পদক্ষেপ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া এবং কি পলিমারকরণ বিক্রিয়া। এবার আমরা দেখো ধাপে ধাপে একটা একটা করে আলোচনা করি। প্রথমে সংযোজন বিক্রিয়া। নামের সাথে কিন্তু বুঝতে পারছি সংযোজন মানে কি, যোগ করা। সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি, এক বা একাধিক মৌল মিলিত হয়ে বা বিক্রিয়া করে যে কোনো একটা যৌগ গঠন করা, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন সাধারণভাবে ধরতে পারো এটা কি, দুইটা আলাদা আলাদা মৌল একত্রে কি একটা যৌগ গঠন করলো, এটা হচ্ছে এক ধরনের সংযোজন বিক্রিয়া। এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া। এরপর আসো বিয়োজন বিক্রিয়া।
বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা, তাই না? বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিয়োগ করা অথবা ভাঙা। ধরো আমি একটা যৌগকে ভাঙবো, ধরো এই যৌগটাকে ভাঙলে আমরা কি পাবো? PCl3 + Cl2। এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এরপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন নামের মধ্যে কি বোঝাচ্ছে? যে একটার স্থানে আরেকটা, একটা মৌলের জায়গায় আরেকটা মৌল বসে যে যৌগ গঠন করে সেটাই হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আমরা কিন্তু এই বিক্রিয়াটা আগেও দেখেছি, তাই না? দেখো এখানে জিঙ্ক ছিল আর এখানে ছিল হাইড্রোজেন। তো জিঙ্কটা হাইড্রোজেনের জায়গায় বসে গেল এবং হাইড্রোজেনটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, হাইড্রোজেনটা আলাদা হয়ে গেল। তো একটার জায়গায় আরেকটা বসে দেওয়া, এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। যে বেশি শক্তিশালী, এখানে হচ্ছে জোর জার মূল্য তার এরকম অবস্থা, যে বেশি শক্তিশালী সে স্থান দখল করে নিবে। এরপরে চলে আসো দহন বিক্রিয়া। আমরা বাসা বাড়িতে যে রান্নার কাজে রান্না করি, সেই রান্না আগুন জ্বলে কিভাবে? এই দহন বিক্রিয়ার মাধ্যমে। দহন বিক্রিয়া মনে রাখবা, দহন বিক্রিয়ায় অবশ্যই কিসের উপস্থিতি থাকবে? অক্সিজেনের উপস্থিতি থাকবে। যেমন আমরা বাসা বাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহার করি? মিথেন। এর সাথে কি বিক্রিয়া করে? অক্সিজেন। কি উৎপন্ন করে? ধরো তুমি বিক্রিয়া রসায়ন পড়ো না, কিন্তু অবশ্যই কি বুঝতে পারবে কি কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তাই না? আর কি উৎপন্ন করতে পারে? জলীয় বাষ্প মানে হচ্ছে পানি। আর কি উৎপন্ন করতে পারে? তাপ। এখন বিক্রিয়াটা সমতাকরণ করার পরে আমরা এই বিক্রিয়াটা দিই। আচ্ছা, তাহলে দহন বিক্রিয়া বোঝা গেল। দহন বিক্রিয়া অবশ্যই কি থাকবে? অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু পোড়ানোই হচ্ছে দহন বিক্রিয়া। এরপরে আসো অদক্ষেপ। অদক্ষেপ মানে কি? নামের মধ্যে বোঝা যাচ্ছে অদক্ষেপ পড়বে। যে বিক্রিয়ায় ভারী যৌগটা কি করে পাত্রের তলায় জমে থাকে। ধরো এটা একটা পাত্র, এখন বিক্রিয়া করার ফলে নিচে তলানি জমলো, এই যে তলানি জমা, এটা হচ্ছে অদক্ষেপ বিক্রিয়া। ধরো সোডিয়াম ক্লোরাইড আর এই দুইটা একত্রে মিশ্রিত করার ফলে AgClটা নিচে তলানি করে যায়। আর বাই প্রোডাক্ট হিসেবে থাকে এটা হচ্ছে বাই প্রোডাক্ট। আর AgCl এটা হচ্ছে নিচে তলানি করে, এটা হচ্ছে আমাদের পদক্ষেপ বিক্রিয়া। তারপরে মাঝখানে একটা বাদ পড়েছে, দেখো প্রশমন বিক্রিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া যেটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। যেমন ধরো আমাদের যখন পেটে অ্যাসিডিটি দেখা দেয় তখন আমরা কি খাই? অ্যান্টাসিড খাই। তো এই যে অ্যান্টাসিড খেলাম এবং আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, এর যে বিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া।
দেখো আমরা আমরা আমাদের পাকস্থলীতে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমরা যে অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডে কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, লবণ এবং পানি, H2O। তাহলে প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ এবং পানি, তাই না? প্রশমন বিক্রিয়া মানে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে, এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার আরেকটা ব্যবহার বলো তো তোমরা। আমাদের কোথাও যদি পিঁপড়া অথবা মৌমাছি কামড় দেয় তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা চুন ব্যবহার করি। এই চুন চুন কি ক্ষার জাতীয়, আর মৌমাছির কামড়ে মৌমাছির বিষে কি থাকে, অ্যাসিড থাকে। আর চুন কি ক্ষার। তাহলে এই চুন আর এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ আর হচ্ছে পানি। তাহলে এই যে বিক্রিয়াটা হলো এটা কি প্রশমন বিক্রিয়া না? এই কারণে কিন্তু আমাদের ব্যথাটা কি হয়, প্রশমিত হয়ে যায় বা কমে যায়। এরপরে আসো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াটা কি, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সেটা হচ্ছে কি সমানুকরণ বিক্রিয়া। যেমন এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড। এখন অ্যামোনিয়াম সায়ানাইডের এবং ইউরিয়া, দেখো এখানে নাইট্রোজেন একটা দুইটা, হাইড্রোজেন আছে চারটা, দুইটা চারটা, কার্বন একটা আর অক্সিজেন একটা। দেখো আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু এর ভিন্নতা কোথায়, গাঠনিক সংকেতে। এখানে হচ্ছে এভাবে আছে আর এখানে এভাবে আছে, এটাই হচ্ছে এটা কি ইউরিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া, আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকবে। এরপরে পলিমারকরণ বিক্রিয়া। তোমরা 11 অধ্যায়ে পলিমারকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া এই সম্পর্কে আরো বিস্তারিত জানবে। এখন জাস্ট একটু ধারণা নিয়ে রাখো। পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া কি, পলিমার অনেকগুলো মনোমার মিলে কি গঠিত হয়, পলিমার গঠিত হয়। যেমন ধরো পলিথিনের কথা চিন্তা করো, পলিথিন কিভাবে তৈরি হয়, পলিথিন মানে হচ্ছে ইথিনের পলিমার। তাহলে ইথিন মানে কি, CH2 n সংখ্যক ইথিন মিলে কি তৈরি করে, পলিইথিন।
অরিজিন, এটা হচ্ছে ইথিন। তাহলে আমাদের শেষ আজকে মোটামুটি। তো এই তো আমরা আজকে পুরো অধ্যায়টা আলোচনা করলাম। তো তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই অধ্যায়টা যেমন সহজ, খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে পরীক্ষা আসার মতো সবচেয়ে বেশি পরীক্ষা সৃজনশীল প্রশ্নে আসে জারণ সংখ্যা নির্ণয়, জারণ বিজারণ বিক্রিয়া, লাসাতিলার নীতি। লাসাতিলার নীতি হচ্ছে তিনটাই আলাদা আসতে পারে অথবা একসাথে তিনটা আসতে পারে। যেভাবে আসুক তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং ঠিকভাবে উত্তর করতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।